আশা করি সেট গঠন পদ্ধতি তোমরা বুঝে গেছো যে এখান থেকে আমরা সরাসরি উপাদানগুলো বুঝবো না, আমাদের একটু চিন্তার বিষয় আছে আর কিছু বৈশিষ্ট্য জানতে হবে। আর এখন আমরা যেটা আলোচনা করব তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে অবশ্যই সেটগুলো দেখা মাত্রই বোঝা যাবে। তাহলে যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সরাসরি প্রকাশ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। তাহলে আমরা সরাসরি প্রকাশ করব। আমরা একটু আগে যে সেটগুলো লিখেছিলাম এরকম কিছু সেট আমরা দেখি, যেমন a বললাম 3 4 5 6, দেখা মাত্র বোঝা যাচ্ছে চারটা উপাদান আছে 3 4 5 6। b একটা সেট লিখলাম 2 3 5 7, এখানেও চারটা উপাদান আছে এবং এটা মৌলিক সংখ্যা। এটা অবশ্য আরেকটা বৈশিষ্ট্য আমরা বুঝতে পারবো। c লিখলাম 1 -6, এখানেও বোঝা যাচ্ছে যে দুইটা উপাদান আছে, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। তাহলে এই জায়গায় যে তিনটা সেট লিখলাম এই তিনটা সেটকে আমরা দেখা মাত্র বুঝতে পারছি, এজন্য এই পদ্ধতিটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে বন্ধুরা আমরা সেটের দুইটা প্রকাশ দেখলাম, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। আমরা সেটের প্রকাশ সম্বন্ধে আশা করি সবাই ধারণা পেয়েছি। এখন আমরা পরবর্তীতে এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নেওয়া এবং তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য কিছু এক্সট্রা বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। কারণ আমাদেরকে আসলে এই অভিজ্ঞতার প্রথম দিকে যে অনুশীলনীটা আছে বা এখানে যে একক কাজ দলীয় কাজ আছে, আমরা দেখবো যে সেট গঠন থেকে তালিকা এবং তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। তাহলে আমাদেরকে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য শিখতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনায় আসবো। যেমন প্রথমত আমরা কয়েকটা বিশেষ সেট নিয়ে আলোচনা করব। কিছু বিশেষ সেট নিয়ে আলোচনা করব আমরা। বিশেষ সেট, এই সেটগুলো মধ্যে প্রথমটা হলো n। আমরা অঙ্কের মধ্যে এরকম কিছু প্রতীক দেখব। nটা কি আসলে একটু জেনে নিই। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে তোমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটও বলতে পারো। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটও বলতে পারবা। আর এটা তাহলে শুরু কত থেকে? এটা 1 থেকে শুরু, 1 2 3 এভাবে চলবে অসীম পর্যন্ত। আচ্ছা, এখন তোমাদের মনে একটা ধারণা আসতে পারে যে এর মধ্যে কি ভগ্নাংশ আছে কিনা। না, এখানে কিন্তু আমরা এইভাবে বললে একটু কনফিউশন থেকে যায়, কিন্তু যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের ধারণাটা ক্লিয়ার যে না, আসলে এর মধ্যে ভগ্নাংশ নাই। তাহলে আমরা কিন্তু এটা বৈশিষ্ট্যটা পাশে লিখে নিতে পারি যে এটার মধ্যে আসলে কি নাই, এই ধরনের সেটের মধ্যে ভগ্নাংশ নাই। তো ভগ্নাংশ যেহেতু নাই, দশমিক তো থাকার বিষয়ই আসছে না। আচ্ছা, এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, জেড হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট। এখন এখানে পূর্ণ সংখ্যার সেট বললে আমরা হয়তো বা একটু ধারণাটা পুরো ক্লিয়ার পাচ্ছি না, কিন্তু আমি যদি এখানে বলি যে অখণ্ড সংখ্যা, এখন এই অখণ্ড সংখ্যা বললে বোঝাই যাচ্ছে যে এখানে দশমিক নাই, ভগ্নাংশ নাই। তাহলে অখণ্ড বললে এখানের মধ্যে কি কি থাকবে? এটার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, প্লাস 0 থাকবে, প্লাস ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকবে। যেহেতু অখণ্ড তাহলে এগুলো ভগ্নাংশ তো থাকবেই না। তাহলে এই যেটার মধ্যে এই তিন ধরনের সংখ্যা আমরা দেখতে পাবো। আসি একটু লিখি। আমি মাইনাসের দিকে অসীম বুঝালাম, -2 -1 0 1 2 এভাবে প্লাসের দিকেও অসীম। তাহলে আপনারা একটু খেয়াল করলে বুঝে যাবেন যে এই যে এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলেছি আমি, তাহলে এই যে -1 থেকে যদি আমরা এদিকে যাই, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি 0 বলেছি আলাদাভাবে, এটা আমি 0 বলেছি,
তারপরে বলেছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, যেটাকে আমরা n দিয়ে আলাদাভাবে প্রকাশ করছি। তাহলে এটাকে আমি কি এটা বলতে পারি না যেটা n, তার মধ্যে কি মান, তার মানে কি দাঁড়ালো যে z এর মধ্যে n এর উপাদানগুলো আছে, n আলাদা একটা বৈশিষ্ট্য, তারপরে আবার z এর মধ্যেও সেটা আছে, সাথে কি আছে এক্সট্রা, 0 আছে এবং মাইনাসের মানগুলো আছে এবং অবশ্যই অখণ্ড। এখানেও তাহলে কি নাই, এই যে ভগ্নাংশের মানটা নাই, এটা আমরা বলে দিতে পারি এখানে যে এখানেও ভগ্নাংশ নাই। তাহলে স্যার আমরা এই n এবং z সম্বন্ধে আশা করি পুরো ধারণা পেয়ে গেছি। এখন এই n z এগুলো থেকে আরো কিছু সেট আছে এর চেয়েও বড়, সেগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নেব। আমরা একটু একটা চিহ্ন দেখি কিউ, যেটাকে আমরা বলছি মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। এখন এই মূলদ সংখ্যার সেটটা আসলে কি, আমরা বইয়ের মধ্যে আপনারা একটা সংজ্ঞা পাবেন, যেটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে পি বাই কিউ মানে অবশ্যই এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। আচ্ছা, এখন দেখি যে এর মধ্যে আসলে কি কি উপাদান আছে। আমাদের একটু আগে যে আলোচনাটা আমরা শিখেছি n, তারপরে z, একটু আগে n আর z শিখেছি, n এর z এর মানগুলো এর কিউ এর মধ্যে আছে। পাশাপাশি এতক্ষণ বলেন তো কোনটা ছিল না, এই যে ভগ্নাংশ ছিল না, এবার এটার মধ্যে এই ভগ্নাংশের মানগুলো আছে, পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আছে। তাহলে এখানে n আর z এটা কিভাবে ভগ্নাংশ হয় সেটা প্রশ্ন। আচ্ছা, সেটা ক্লিয়ার করছি, তার আগে এটার একটা শর্ত উল্লেখ করতে হবে আমাদের। এই কিউ কখন, এটা ভগ্নাংশ কখন বোঝাতে পারে, কিউ যদি নিজে 0 না হয় এবং কিউ এর মান যদি 1 এর থেকে বড় হয়, তাহলে আমরা এটার এই বৈশিষ্ট্যটাকে পুরো ক্লিয়ার করতে পারবো। তাই আসেন আমরা একটু দেখে নিই যে আসলে এই যে বললাম যে n এর মানগুলো কিউ এর মধ্যে আছে, z এর মানগুলো কিউ এর মধ্যে আছে। আমি এর একটা উপাদান দিচ্ছি, যেমন আমি লিখলাম 3, শুধু ভগ্নাংশকে বোঝানোর জন্য এই শর্তটা। আর n আর z কে যদি আমরা ভগ্নাংশ আকারে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কমন একটা হর থাকবে, অর্থাৎ n আর z এর ক্ষেত্রে একটা কমন হর থাকবে আমাদের, সেই কমন হরটা হলো 1, কমন হরটা 1। তাহলে আমরা সেটাকে পি বাই কিউ আকারে কল্পনা করতে পারবো। আর আলাদাভাবে তো পি বাই কিউ আকারের সংখ্যাগুলো আমাদের থাকবেই। তাহলে -5, এটাকেও -5/1 বলতে পারছি, 0, 0 কেও আমরা 0/1 বলতে পারছি। তাহলে এগুলো সবই পি বাই কিউ আকারে চলে আসছে, পি বাই কিউ, এগুলো সবই পি বাই কিউ আকারে হয়ে গেল, পি বাই কিউ। আর আলাদাভাবে যদি আমি বলি হাফ, তারপরে 3/4, তাহলে এগুলো সবই তো পি বাই কিউ আকার। তাহলে আমরা আসলেই বুঝতে পারলাম যে n, z এবং ভগ্নাংশের মানগুলো সবই যার মধ্যে আছে সেটাকে আমরা বলছি মূলদ সংখ্যার সেট, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা n, z, q সম্বন্ধে ধারণা পেলাম। আচ্ছা, এর চেয়ে আরেকটা ব্যতিক্রমী সেট আছে, সেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যার সেট। তাহলে এখন যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা হলো অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট। এটা সংক্ষেপে বলা হচ্ছে যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যায় না। আচ্ছা, এখন কথা হলো যে শুধু এই বৈশিষ্ট্যটা দ্বারা আসলে এই এই সেটটাকে এভাবে বোঝানো যাবে না। আচ্ছা, আমি একটু তোমাদের জন্য আলোচনা করে দিই যে আমরা যদি এটাকে এভাবে বলি, এখানে কিছু বৈশিষ্ট্য আমি এখানে যদি বলি যে এটার মধ্যে অসীম, অনাবৃত, দশমিক, ভগ্নাংশ। আমরা অসীম দ্বারা তো বুঝবো শেষ নেই, আর অনাবৃত একটা কথা আছে, এই অনাবৃত মানে হলো পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি হবে না। পুনরাবৃত্তি হবে না মানে কি বোঝাচ্ছে, আমরা বোঝাতে চাচ্ছি আসলে যে ওই অঙ্কটা বা ওই সংখ্যাটা বারবার আসবে না,
সেটাই বোঝানো হচ্ছে। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, আমরা একটু উদাহরণ দেখি, তাহলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি লিখি 0.1234 ডট 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 ডট, আমরা অবশ্যই অনেক অঙ্ক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার সময় দেখবো যে দশমিকের পরে আসতেই থাকে, কোনো শেষ নেই। তাহলে এই ধরনের অঙ্কগুলো অসীম, একই সাথে অনাবৃত দশমিক। আবার লিখলাম 3.4679 ডট ডট ডট, এভাবে যদি আসতে থাকে, তাহলে দেখো এটা অসীম, শেষ নাই, আর কোনো অঙ্ক রিপিট হচ্ছে না, পুনরাবৃত্তি হচ্ছে না, কোনো বৈশিষ্ট্য নাই, তাহলে এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই ধরনের অঙ্কগুলোকে আমরা অমূল্যদের মধ্যে ফেলবো। আরেকটা বৈশিষ্ট্য স্পেশালি বলে দিই, অমূল্য সংখ্যার সেটের অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে স্পেশালি এই দুটো বৈশিষ্ট্য মনে রাখলে তোমরা বুঝতে পারবা। যার মধ্যে আরেকটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন বর্গমূল যুক্ত সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন বর্গমূল যুক্ত সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন বর্গমূল যুক্ত সংখ্যা। আচ্ছা, এটা একটু উদাহরণ দেখি না, তাহলে ক্লিয়ার হবে। যেমন আমি লিখলাম √2, তারপরে লিখলাম √3, √5, √6, √7, √8, √10, এভাবে। আচ্ছা, সেট এটা তাহলে আমরা এই জায়গায় দেখলাম যে এগুলোকে কোনোটাকেই পূর্ণবর্গ আকারে লেখা যায় না। আমি এখানে কি কি লিখি নাই, আমি এখানে লিখি নাই √1 লিখি নাই, আমি এখানে লিখি নাই √4 লিখি নাই, √9 এগুলো লিখি নাই, কারণ এগুলোকে রুট করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেটা কিন্তু মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, তাহলে এগুলো পূর্ণ সংখ্যা হিসেবে মূলদ সংখ্যার মধ্যে চলে যাচ্ছে। আর এগুলো আমরা যদি ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে কিন্তু তোমরা এই বৈশিষ্ট্যটাই পাবা, এই অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশের এই বৈশিষ্ট্যটাই পাবা এগুলো। এই কারণে এটাকে আমরা বলছি কিউ প্রাইম বা অমূলদ সংখ্যা সেট। আচ্ছা, এই দুটো বৈশিষ্ট্যই মেইনলি মনে রাখলে আমরা অমূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা পেয়ে যাব। তাহলে এতক্ষণ আমরা যে চারটা সেট নিয়ে আলোচনা করলাম, এই চারটা সেট যার মধ্যে আছে সবচেয়ে বড় সেট, যেটাকে আমরা বলি ফাদার অফ দ্য সেট, অর্থাৎ সেটের বাবা, তাহলে এই বড় সেটটা হচ্ছে আর, এটাকে আমরা বলছি বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, সেট অফ রিয়েল নাম্বার। আর এটার মধ্যে তাহলে কি কি আছে, এতক্ষণ যেটা বললাম এন, জেড, কিউ, কিউ প্রাইম, এটার মধ্যে সবই আছে। এটা হলো বাস্কেট, মানে এটার মধ্যে সব ধরনের সেটের উপাদানই বিদ্যমান, এটা সবচেয়ে বড় সেট। আচ্ছা, তাহলে একটু এটাকে যদি আমরা প্যাটার্নে সাজাই, কার থেকে কে বড়, তাহলে আমরা এটা বলতে পারি এন এর থেকে জেড বড়, এন এর উপাদানগুলো জেডে আছে, জেড এর উপাদানগুলো কিউ এর মধ্যে আছে, কিউ এর উপাদানগুলো আর এর মধ্যে আছে, আর স্পেশালি কিউ প্রাইম আর এর মধ্যে আছে। তাহলে বন্ধুরা আমরা আজকে এই সেট গঠন থেকে তালিকাতে নেওয়ার জন্য আমাদের যে সেট সম্বন্ধে ধারণা দরকার সেইগুলোর সম্বন্ধে আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা ব্যবধি এবং পরবর্তী সেটের আরো বিশাল আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।